सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শুভ জন্মতিথি। সেই উপলক্ষে আমরা তাঁর বিশাল কর্মময় এবং আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিকের কয়েকটি অংশ চয়ন করে তাঁর উদ্দেশ্যে স্মৃতিস্বরূপ তাঁকে আমরা স্মরণ করার চেষ্টা করছি, তাঁকে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করছি। বিশেষত আমরা তাঁকে স্বামীজির বাল্যবন্ধু শ্রীরামকৃষ্ণ দেবের মানসপুত্র রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ, তপস্বী সাধক এবং ভগিনী নিবেদিতার অভিভাবক রূপে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব একদিন দেখলেন বটতলায় একটি শিশু দাঁড়িয়ে আছে। ভাবচক্ষে দেখলেন। তিনি চিন্তিত হলেন, কেন এই শিশুটিকে তিনি দেখতে পাচ্ছেন, হঠাৎ করে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন। ভাগ্নের হৃদয় তখন বলছে, মামা তোমার ছেলে হবে, তাই তুমি ভাবচক্ষে এই ছেলেটিকে দেখতে পাচ্ছ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, আরে আমার আবার ছেলে, আমার যে মাতৃজনী, আমার কি করে ছেলে হবে? তিনি চমকিত হলেন। তার একটু পরে তিনি দেখলেন গঙ্গার দিকে শতদল পদ্ম বিকশিত, তার উপর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছে, তার হাত ধরে একটি বালক নৃত্য করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বুঝলেন তার কাছে, তার ভাবচক্ষে যে শিশুটি তিনি দেখলেন, সেই শিশুটি একটু পরে তিনি দেখলেন, সেই ছেলেটি একটু পরে তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বুঝতে অসুবিধা হয়নি সেই ছেলেটি যে সেই ব্রজের রাখাল, সেই রাখালচন্দ্র ঘোষ, পরবর্তী সময়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ তিনি ছিলেন। তিনি বসিরহাট জেলার শিকরাকুলিন গ্রামে জন্মগ্রহণ করেন, আমরা সবাই জানি। মাত্র 5 বছর বয়সে মা মারা যান। বিমাতা হেমাঙ্গিনী দেবীর করে করে তিনি বড় হন। পিতার জমিদারি ছিল, প্রচুর পয়সা ছিল। পিতার নাম ছিল আনন্দমোহন ঘোষ। ছেলে যখন 12 বছর বয়স, পিতার তখন ইচ্ছা হলো ছেলেকে ইংরাজি শিক্ষা দেবেন, তাই কলকাতা নিয়ে আসেন। কলকাতা এনে তার দ্বিতীয় পক্ষে স্ত্রীর গৃহ তখন ছিল এই আমাদের উত্তর কলকাতায় বারাণসী স্ট্রিটে, সেখানে রাখেন। সেখানে থাকার বন্দোবস্ত করে দিয়ে তাকে ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়ে দেন। সেই ট্রেনিং একাডেমিতে স্বামী বিবেকানন্দের থেকে 3-4 ক্লাস নিচে পড়তেন ব্রহ্মানন্দ মহারাজ, তৎকালীন রাখালচন্দ্র ঘোষ। নরেন থেকে 3-4 ক্লাস নিচে পড়তেন। তারপর দুজনের সাথে পরিচয় হয়। নরেন্দ্রনাথের বিশাল ব্যক্তিত্ব তাকে খুবই আকর্ষণ করে, তার সাথে আলাপ আলোচনা জমে যায়। তারপর ধীরে ধীরে এই বাড়িতে, আমরা এখন যেখানে বসে আছি, এই বাড়িতে তিনি আসতেন। এই বাড়িতে এসে দুইজনের একসাথে পড়াশোনা, খেলা সব কিছু এই বাড়িতে চলতো। আমরা ঠিক এখন যেখানে বসে আছি তার পাশে একটি ঘর আছে, আপনারা জানেন সবাই, স্বামীজির বুদ্ধ দর্শনের ঘর।
আমরা মহিমবাবুর বর্ণনা থেকে পাই রাখালচন্দ্র ঘোষ স্বামীজিদের বাড়িতে এসে এই ঘরে পড়াশোনা করতেন। যেই ঘরটিতে বুদ্ধ দর্শন করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ঘরটিতে অ্যাকচুয়ালি স্বামীজির পড়াশোনার ঘর ছিল। সেই ঘরে তারা 3-4 জন, মহিমবাবু, তারপর নরেন্দ্রনাথ, রাখালচন্দ্র ঘোষ, এনারা 3-4 জন একসাথে বসে পড়াশোনা করতেন। এই ঘরটি, ঠিক এই ঘরটি, এই ঘরে বসে পড়াশোনা করতেন। বলছে রাখালচন্দ্র ঘোষ খুব কুস্তি নড়তেন, কুস্তি নড়তে খুব ভালোবাসতেন, সারাদিন খুব পরিশ্রম করতেন। মহিমবাবু তুলে ধরছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সম্পর্কে, খুব কুস্তি নড়তেন, যার ফলে সারাদিন খুব পরিশ্রমের পর যখন এসে পড়তে বসতেন তখন একটু ঘুমিয়ে পড়তেন। নরেন্দ্রনাথ ইত্যাদি অন্য কয়েকজন চেয়ারে বসে পড়াশোনা করতেন, কিন্তু রাখালচন্দ্র ঘোষ যেহেতু একটু ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল, তাই তার জন্য 6 ইঞ্চি উঁচু একটি তক্তপোষের ব্যবস্থা করা হয়েছিল ওই ঘরের মাঝে। সেই তক্তপোষে তিনি বসে বসে পড়তেন। পড়তে পড়তে যখন ঘুম আসতো তখন সেখানেই তিনি ঘুমিয়ে পড়তেন। এমনভাবে মহিমবাবু উল্লেখ করেছেন তার বইতে। কিন্তু স্বামী বিবেকানন্দ, তৎকালীন নরেন্দ্রনাথ, এই ঘরটিতে পড়াশোনা করতে করতে তিনি রাত্রেবেলা এই ঘরেই শুয়ে পড়তেন তক্তপোষে। তিনি যদিও বা বলছেন চেয়ারে বসে পড়াশোনা করতেন। সে পড়ার ঘরের বর্ণনা দিতে গিয়ে মহিমবাবু বলছেন, এই ঘরটির বর্ণনা দিতে গিয়ে বলছেন, আমরা কতটা সৌভাগ্য ভাবলে অবাক লাগে। আমরা ঠিক যখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সম্পর্কে আলোচনা করছি, ঠিক সেই ঘরের সামনেই আমরা এখন বসে আছি। যারা শুনছেন আপনারা সবাই এখানেই বসে আছেন। ওটা একটা আমাদের জন্য বিশেষ প্রাপ্তি। যারা দূর দূর থেকে শুনছেন বা আজকে বিভিন্ন জায়গায় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ নিয়ে যখন সারা ভারতবর্ষ, সারা বিশ্বের বিভিন্ন স্থানে যখন আলোচনা আদি হচ্ছে, তারা এই এত কাছ থেকে অনুভব করার, দেখার বা এই ঘটনাটি শোনার সৌভাগ্য তাদের হচ্ছে না। কিন্তু আমাদের, আপনাদের এই সৌভাগ্যটুকু আজকে হচ্ছে। এই ঘরটিতেই তিনি যখন পড়তেন, বলছেন একটি প্রদীপে তখন তেল দিয়ে পড়াশোনা হতো। তারপর সেই পাত্রে যখন তেল দিয়ে যখন পড়াশোনা করতো, তখন তো এত ইলেকট্রিসিটি বা এই সমস্ত কিছু ছিল না। যখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়তেন, তখন ঘুমানোর আগে অন্য কেউ একজন প্রদীপটি সরিয়ে রাখত। এটাই মহিমবাবু বলছেন, যাতে ঘুমের মধ্যে আবার হাত টাত লেগে পড়ে টরে যাতে না যায়, এইভাবে বলছেন। আর পড়ার জন্য একটি দরজা থেকে একটি, আগের দিনে হাত পাখার যেমন রশি দিয়ে বাঁধা থাকতো, ঠিক তেমনি একটি পাখা বাঁধা ছিল। যখন বেশি গরম হতো, এই বাড়িটিতে এমনিতেই খুব গরম, তখনও কলকাতায় সবসময় গরম, তখন ওটা দিয়ে বাইরে থেকে ওটা এমন করে পাখা করা হতো ইত্যাদি। এই সমস্ত মহিমবাবু তার বর্ণনায় তুলে ধরেছেন এই ঘরটি সম্পর্কে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, স্বামীজির মেজ ভাই মহিমবাবু সম্পর্কে বলতেন, তিনি মহিম আমাদের সন্ন্যাসীরও অধিক ছিলেন, তার এত ত্যাগ তপস্যা, এত সুন্দর জীবন। এই ঘরটিতে মহিমবাবু থাকতেন, আপনারা সবাই জানেন। যারা দূর থেকে শুনছেন তাদের জন্য আমরা বলছি, সামনের এই ঘরটিতেই মহিমবাবু থাকতেন। আর ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, মহিমবাবুর সম্পর্কে বলতেন, তিনি সন্ন্যাসী থেকেও অধিক, তার এত সুন্দর জীবন ছিল। যাই হোক, তারপর আমরা দেখি পিতা যখন দেখলেন ছেলে খুব সব সময় এর সাথে ওর সাথে মেলামেশা করছে, ব্রাহ্ম সমাজে যোগাযোগ করছে, সেখানে যাতায়াত করছে, লেখাপড়া কিছু করছে না, তখন পিতা খুবই চিন্তিত হলেন। পিতা চিন্তিত হয়ে তাকে বিয়ে দিয়ে দিলেন। পড়াশোনা কিছু হচ্ছে না দেখে মাত্র 11 বছরের একটি বালিকার সাথে তাকে বিয়ে দিয়ে দেন।
যদি তার মনে যে সমস্ত দেখছে যে যদি সংসারের যদি আবার যদি আবদ্ধ করে রাখা যায় তার জন্য, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আমরা জানি, আমরা একটু আগে যেটি বলছিলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সামনে যেদিন দাঁড়িয়েছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখেই বুঝেছেন তার মানস চক্ষে দেখা সেই ছেলেটি হলেন ব্রজের রাখাল চন্দ্র ঘোষ, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যিনি হয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র বলা হয়। মানসপুত্র এই কথাটির অর্থ কী? মানসপুত্র মানে মন থেকে জাত, শরীর থেকে জাত নয়, মন থেকে যে সন্তানের জন্ম হয়। এ নিয়ে পুরাণে কি বলেছে? মনুসংহিতায় বলেছে, মনুস্মৃতিতে বলেছে, ব্রহ্মা যখন প্রথম সৃষ্টি করে, এই জগৎ সৃষ্টি করে, তখন 7 জন ঋষির প্রথম জন্ম দেন। মন থেকে জন্ম হয় তাদের। তারা মারীচি, অত্রি, অঙ্গিরা, নারদ ইত্যাদি এই সমস্ত 7 জন সন্তানকে ব্রহ্মা প্রথম জন্ম দেন সৃষ্টি বিস্তারের জন্য। তারপর সৃষ্টি, এই যে আমাদের সৃষ্টি আস্তে আস্তে বিস্তার করতে শুরু করলো। আমরা জানি নারদকে সকলে আমরা বলে থাকি ব্রহ্মার মানসপুত্র। সবাই ব্রহ্মার মানসপুত্র বলতে নারদকে বলে থাকি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র বলতে আমরা বলে থাকি রাখালচন্দ্র ঘোষ, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে। স্বামী বিবেকানন্দের মানসকন্যা বলতে আমরা বুঝে থাকি ভগিনী নিবেদিতাকে। ভগিনী নিবেদিতা স্বামীজির মানসকন্যা। এই মানসপুত্র বা মানসকন্যা এরা কেন আসেন? তাদের আসার, পৃথিবীতে আসার, অবতার যখন আসেন তাদের পৃথিবীতে আসার একটা বিশেষ মাহাত্ম্য থাকে। অবতার যখন আসেন তখন তারা বিভিন্ন কিছু সূত্র আমাদের সামনে তুলে ধরেন। আপনারা যখন গীতা পড়েছেন বা বিভিন্ন কিছু যখন পড়েন আপনারা জানবেন গীতার শ্লোকগুলো এক একটা সূত্র। তার ব্যাখ্যা শঙ্কর, শ্রীধর স্বামী, মধুসূদন সরস্বতী ইত্যাদি অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করে গেছেন। ঠিক তেমনি অবতার যখন আসেন তিনি তার কি করতে চাইছেন, তার অবতারে মানুষের জন্য তার কি কি করার আছে তিনি তা তুলে ধরেন আমাদের সামনে। আর তাদের যারা মানসপুত্র থাকেন, মানসপুত্ররা তা ব্যাখ্যা করে থাকেন, সুন্দরভাবে ব্যাখ্যা করে যান। আমরা তাহলে বলতে পারি শ্রীরামকৃষ্ণদেব যা বলে গেছেন তার মানসপুত্র রাখালচন্দ্র ঘোষ বা পরবর্তীকালে যিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তিনি তা আমাদের সামনে বাস্তবে রূপ দেওয়ার দিয়েছেন এবং স্বামী বিবেকানন্দ অবশ্যই আছে, তা আমরা পরবর্তী সময়ে আমরা আর একটু সুন্দরভাবে তুলে ধরব। এই রাখালচন্দ্র ঘোষের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্ক কেমন ছিল আপনারা জানেন। আমরা একটু আগেই বললাম পিতা এবং পুত্র, মাতা এবং সন্তানের যেমন সম্পর্ক থাকে ঠিক তেমনি সম্পর্ক ছিল। রাখালচন্দ্র ঘোষ তখন খুব একটা ছোট নয়, তার বিয়ে হয়ে গেছে অলরেডি, কিন্তু সে ঠাকুরের কোলের উপর গিয়ে বসে থাকতেন। ঠাকুর তাকে কোলে নিয়ে বসে খাওয়াতেন, আদর যত্ন আদি করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হয়তো কোনো দিন বললেন, আচ্ছা আমাকে একটু পান বানিয়ে দাও না, পান সেজে দাও। বলছে না, আমি পারবো না, ওই সমস্ত আমি জানি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পরবর্তী সময় মজা করে বলতেন, রাখালের এমন বালক স্বভাব, তাকে আমাকে জলটুকু পর্যন্ত এগিয়ে দিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্তানের জন্য যেমন আপনারা করে থাকেন, উল্টো করতে হয়। বাবা যত বড় কিছুই হোক, বাবা অবতার হোক আর যাই হোক, সেই সন্তানের জন্য বাবাকেই উল্টো করতে হয়। ছেলে, বাবা দেখা যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা আরও বড় কিছু হোক, যাই হোক, কিন্তু বাড়িতে এলে ছেলের কাছে বাবা তো বাবাই, মা তো মাই, মা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তেমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অবতার, কিন্তু সেই অবতার তার সন্তানকে জলটুকু পর্যন্ত এগিয়ে দিতে হচ্ছে। বলছে আমাকে একটু পান বানিয়ে দাও, আমি পারবো না, এই সমস্ত কিছু বলছেন। এই হলো তাঁদের মধ্যে সম্পর্ক ছিল।
আর তা দেখলেন যে ছেলে রাখালচন্দ্র ঘোষের, দেখলেন তার ছেলে সব সময় দক্ষিণেশ্বর গিয়ে পড়ে থাকে, কোনো সংসারের দিকে মন নেই। খুবই চিন্তিত হলেন। একদিন ডেকে বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একটি ঘরে বন্দি করে রাখেন। ভাবলেন ছেলের মন এবার পাল্টে যাবে, অনেকদিন এখানে থাকলে কোনো কাজ হলো না। কয়েকদিন পরে একটু সুযোগ পেলেন, ঘর থেকে বেরিয়ে সোজা দক্ষিণেশ্বর এসে গেলেন। ঠাকুরের এমন ইচ্ছা, ঠিক তখন কি হয়েছে, রাখালচন্দ্র ঘোষ, তখন আনন্দমোহন ঘোষ একটা মামলায় জড়িয়ে পড়েছেন। সেই মামলায় দীর্ঘদিন ধরে তিনি খুব ব্যস্ত ছিলেন। আর ছেলেকে যে নিয়ে যেতে আবার আসবেন, তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হঠাৎ করে চলে আসবেন এমন কোনো ছিল না। যাই হোক, ছেলেকে নেওয়ার কথা ভুলে গেলেন। ঠিক আছে, ছেলের দিকে রইল, ঠাকুরের কাছে রইল, আর তিনি মামলা মোকদ্দমায় জড়িয়ে অনেক দিন ধরে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সুযোগে কি হলো, এই মামলার যখন রায় বের হলো, আনন্দমোহন ঘোষ রাখালচন্দ্রের পিতা জয়লাভ করেছেন। তখন রাখালচন্দ্রের পিতার মনে খুব বিশ্বাস হয় ছেলে যে সাধু সঙ্গ করছে বা সাধুর কাছে গিয়েছে, তার জন্য তার সেই মোকদ্দমায় জয়লাভ হয়েছে। সেই বিশ্বাস তাকে ঠাকুরের প্রতি প্রথম ভক্তি এবং বিশ্বাস এনে দেয়। তারপর তিনি এলেন ছেলেকে যথারীতি নিতে। তা দেখে নিতে যেদিন আসবেন তা শুনে রাখালচন্দ্র ঘোষ খুবই চিন্তিত হয়ে পড়লেন। বাবা আসবে, এলে কি বলবেন? তখন ঠাকুর তাকে বলছেন, আরে আসবে তো তাতে কি আছে, তুমি কি চিন্তা করছো? বাবা আসবে, বাবাকে গিয়ে সুন্দর করে গিয়ে প্রণাম করবে। তারপর রাখালচন্দ্র ঘোষ বলছেন, আমি কি তো একটু সাধু হাফ সাধু হয়েছে, বলছে আচ্ছা আমি কি বাবার হাতে খেতে পারি এই সমস্ত এইগুলো, বা এই সমস্ত বিভিন্ন কোশ্চেন করছে, বিভিন্ন প্রশ্ন করছে যে তোর কি হয়েছে, তোর তো কিছুই হয়নি, খেতে অসুবিধা কি আছে, বাবাকে প্রণাম করবে, বাবাকে আদর যত্ন করবে, সম্মান দেখাবে, তারপর বাবার হাতে খেতেও কোনো অসুবিধা নেই ইত্যাদি এই সমস্ত বলে বলছেন, বাপ মা প্রত্যক্ষ দেবতা, ভক্তি বলে প্রণাম করবি, তোর কি হয়েছে, তোর বাবার হাতে খাবি না? বাবা কি কম জিনিস? তারা প্রসন্ন না হলে ধর্ম কিছুই হবে না। চৈতন্যদেব যখন গৃহ ছাড়েন, তার আগে তিনি কি করেছেন? তার মাকে দীর্ঘদিন ধরে বুঝিয়েছেন, মাতৃসেবা করেছেন দীর্ঘদিন ধরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেই প্রসঙ্গটি টেনে এনেছেন এখানে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন তার স্নেহের সন্তানকে নিয়ে, রাখালচন্দ্র ঘোষকে নিয়ে একটি বাড়িতে নিমন্ত্রণ খেতে এলেন, যে ঘটনাটি আপনারা সবাই জানেন, তবুও বলছি। যাওয়ার পরে অনেকক্ষণ বসে আছেন, সবাইকে খাবার দিচ্ছে, তাদের বাপ বেটাকে আর কেউ ডাকছে না, বসে আছে। তারপর রাখালচন্দ্র ঘোষ জমিদারের ছেলে, তার কাছে খুব আত্মসম্মানে লাগছে, লজ্জা লাগছে। তারপরে বলছে, চলুন মশাই, খেতে হবে না, চলুন উঠে চলুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আরে রোজ এত ইয়ে করলে হয়? 3 টাকা 2 আনা যে গাড়ি ভাড়া দিয়ে এলাম, ওই টাকাটা কে দেবে? আর এখন এত রাত্রি গেলে খাবার কে দেবে? খাবারও কে দেবে না, খাবার পাবি না, চুপচাপ বসে থাক, অপেক্ষা কর কখন আসবে খাবার, তারপরে খাবি। এটা আমরা বানিয়ে আরেকটু বানিয়ে বলছি আর কি, ওটা হলো ভাব ছিল ঠাকুরের। যাই হোক, তারপর খাওয়া দাওয়া হলো। তারপর আস্তে আস্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ফেরার পথে বলছেন, দেখ, যখন সাধু কারো বাড়িতে যায়, সে তার অসাবধানতা বশত কোনো ভুল কাজ করতে পারে, অযত্ন করতে পারে, কিন্তু যারা ঠিক সাধু, তারা তা করবে না। তারা চেয়ে 1 গ্লাস জল হলেও খেয়ে আসবে, নতুবা গৃহস্থের অমঙ্গল হবে। তাকে সন্তানকে শিক্ষা দিচ্ছেন। তিল করে রামকৃষ্ণ সংঘের যিনি পরবর্তীকালে পরিচালক হবেন, তাকে সেইভাবে তৈরি করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ইহ জগৎ থেকে যাওয়ার সময় হয়ে গেল, তার সন্তানদের তিনি তৈরি করছেন। বিশেষত নরেন্দ্রনাথকে নিয়ে মাঝে মাঝে দীর্ঘক্ষণ আলোচনা করতেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং নরেন্দ্রনাথ এই দুজনের মধ্যে কি দীর্ঘক্ষণ আলোচনা হতো তা কিন্তু রুদ্ধদ্বার কক্ষে আলোচনা হতো তা কিন্তু কোথায় উল্লেখ নাই। ঠাকুরের শেষ জীবনে নরেন্দ্রনাথকে নিয়ে বহু আলোচনাদি হতো, বহু উপদেশ দিতেন কি করে চালাতে হবে, কি করে চলতে হবে, তার আগমনের উদ্দেশ্য কি, দুইজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হতো, বহুদিন হতো, একাধিকবার হয়েছে। সেই আলোচনা কোথাও কোনো জায়গায় আমরা পুস্তকে কোথাও পাই না, সেই বর্ণনা আমাদের কাছে নেই। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেই রাখালচন্দ্র ঘোষ সম্পর্কে, বলছেন দেখ সে একটি রাজ্য চালাতে পারে, রাখাল একটি রাজ্য চালাতে পারে। তার কিছুদিন পরে নরেন্দ্রনাথ তার গুরু ভ্রাতাদের ডেকে বললেন দেখো এই রাখালচন্দ্র ঘোষকে আমরা বা রাখালকে আমরা আজ থেকে সবাই রাজা বলে ডাকব। পরবর্তী সময়ে সবাই রাজা বলে ডাকতে শুরু করলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিন্তু প্রথম সেই সূত্র ধরিয়ে দিয়েছেন, তারপর সবাই রাজা বলে ডাকতে শুরু করলো। সেখান থেকেই নাম হয় রাজা মহারাজ। আমাদের কাছে রাজা মহারাজ রামকৃষ্ণ সংঘের অধিক পরিচিত নাম রাজা মহারাজ নামে পরিচিত হয়। সংক্ষেপে কেউ কেউ তাকে শুধু মহারাজ বলেও আমরা বলে থাকি। মহারাজ বলতে আমরা রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে আমরা বুঝি। স্বামীজি বলতে যেমন আমরা শুধু স্বামী বিবেকানন্দকে বুঝি, তেমনি মহারাজ বলতে রামকৃষ্ণের সঙ্গে রাজা মহারাজকেই বোঝানো হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেল, তিনি ইহধাম ছেড়ে চলে গেলেন। তখন তার গুরু নরেন্দ্রনাথ এবং তার গুরু ভ্রাতাদের কাছে শুষ্ক জীবন মনে হতে লাগলো। রাখালচন্দ্র ঘোষের কাছেও তা খুব কষ্টদায়ক সেই দিনগুলি মনে হচ্ছিল। একদিন নরেন্দ্রনাথকে ডেকে রাখালচন্দ্র ঘোষ বলছেন দেখ এখানে থেকে কোনো লাভ হবে না, বুঝতে পারছি, চল তপস্যায় চল, নর্মদায় বেরিয়ে পড়ি। নর্মদায় বেরিয়ে পড়া কঠোর তপস্যা করার তার মনে তীব্র ইচ্ছা জাগল। কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পুত্রকে একা ছাড়বেন না, যদি কষ্ট হয়। যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এত স্নেহ যত্ন করতেন, নিজের জলটুকু পর্যন্ত এগিয়ে দিতেন, কোলে বসে খাওয়াতেন, তাকে ছাড়তে রাজি ছিলেন না নরেন্দ্রনাথ। পরবর্তী সময় আমরা দেখি মাতা শ্রী শ্রীমা সারদা দেবী যখন পুরী যান, তার সাথে পুরী গেলেন। পুরী গিয়ে সেখানে তিনি ক্ষেত্রবাসী মঠে থাকতেন, বলরাম বসুদের সেই বাটিতে থেকে সেখানে প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন। প্রতিদিন জগন্নাথ দর্শনের পর তিনি আবার জপ এবং ধ্যানে বসে যেতেন। সারা দিন জপ ধ্যানে কাটাতেন সেই মঠে এবং প্রতিদিন জগন্নাথ দর্শনাদি করতেন। তারপর তিনি তার গুরু ভ্রাতা স্বামী সুবোধানন্দজি মহারাজের সাথে উত্তর ভারত পরিভ্রমণে বেরিয়ে পড়েন। বারাণসী, দ্বারকা, মুম্বাই ইত্যাদি স্থানের যে সমস্ত তীর্থস্থানগুলি আছে, বিভিন্ন মন্দির আদি আছে, দেবদেবী আদি আছে, সব দর্শন করতে লাগলেন তিনি। বিশেষত তারপর তিনি বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে তিনি প্রতিদিন সেই মন্দির দর্শন এবং অজগর বৃত্তি অবলম্বন করতে শুরু করলেন। অজগর বৃত্তি কি জানেন তো? অজগর বৃত্তি মানে অজগররা কি করে, সাধারণত এত বড় শরীর, ওরা বেশি নড়াচড়া করতে পারে না, ওরা এক জায়গায় সাধারণত পড়ে থাকে। সামনে দিয়ে যখন কোনো খাবার টাবার যায় তখন তারা ওটাকে খায়। তেমনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বৃন্দাবনে এসে সেই অজগর বৃত্তি মানে বসে এক জায়গায় বসে জপ ধ্যানে বসে থাকতেন, বেশি বের হতেন না।
কোথাও থেকে কোনো খাদ্য জুটলো, তার গুরু ভ্রাতারা, বিশেষ করে স্বামী সুবিধানন্দজি মহারাজ প্রতিদিন ব্যবস্থা করতেন, ভিক্ষা টিক্ষা করে আনতেন, এনে তারপরে দিতেন, যা পেতেন তাই খেতেন, নিজে আর ভিক্ষা টিক্ষা যেতেন না। তখন তার অত ভিক্ষা টিক্ষা পাওয়া যেত না, মানে যা যতটা পাওয়া যেত গুরু ভ্রাতা যা এনে দিত তাই খেত। একদিন তিনি মনে মনে ভাবলেন, আজকে আমরা কোথায়ও বের হব না, আজকে আমরা দেখি, আজকে যদি এখানে বসে যদি খাদ্য যদি জুটে তাহলে বুঝবো রাধারানী আমাদের কৃপা করছেন, রাধারানী দেখি আজকে আমাদের কি জোটান। তারপরে দেখলেন দিনের শেষে একজন লোক এসে কিছু ফল নিয়ে এলেন, ফল নিয়ে এসে তারপরে অনেকগুলো খাবার টাবার নিয়ে এসে এনে দিয়ে গেলেন, কিন্তু বাইরে বের হতে হলো না। এই যে মহারাজের সেই যে ভগবানের প্রতি ভরসা বিশ্বাস, এবং বৃন্দাবনে আমরা বলছিলাম ব্রজের রাখাল, সেই বৃন্দাবনে গিয়ে দীর্ঘ তপস্যায় তিনি দীর্ঘদিন তপস্যায় তিনি বসে গেলেন। এদিকে 1897 সাল এসে গেল, তিনি বেলুর মঠে এলেন, এখানে এলেন। আসার পরে তিনি প্রথম স্বামী বিবেকানন্দ যখন শুরু করেন রামকৃষ্ণ মিশন, সেখানে কলকাতার দায়িত্ব স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের উপর ন্যস্ত করেন। কলকাতার দায়িত্ব তিনি প্রথম পালন করতে শুরু করেন। তার পরবর্তী সময়ে 1901 সালে স্বামীজি যে রামকৃষ্ণ মিশনের সাধারণ সভাপতি ছিলেন, তার দায়িত্বভার ত্যাগ করে তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে রামকৃষ্ণ মিশনের সভাপতির দায়িত্ব দেন। দিয়ে তিনি বলেন, এতদিন যার জিনিস আমি সামলেছি তার জিনিস আমি তাকে এখন দিলাম। স্বামীজি সেই রাজার জিনিস ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে বলে গেছেন সে একটি রাজ্য সামাল দিতে পারে, ইঙ্গিত দিয়ে গেছেন নরেন্দ্রনাথকে, ইঙ্গিত দিয়েছেন কি যেন তাকেই পরবর্তী সময়ে তার দায়িত্ব দেওয়া হয়। ঠিক তেমনিভাবে তিনি দায়িত্ব দিলেন এবং দায়িত্ব দিয়ে স্বামী বিবেকানন্দ নিশ্চিন্ত হলেন। কিন্তু এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্বামীজির শরীর তখন খুব খারাপ হচ্ছে, বারবার অসুস্থ হয়ে পড়ছেন। তিনি বুঝতে পারছেন তিনি আর ইহজগতে বেশি দিন নেই, তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, তাই তার ধৈর্যচ্যুতি হচ্ছে একটুতেই। তার জন্য তখন রামকৃষ্ণ সংঘের যিনি সভাপতি সেই রাজা মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে বারবার বকাবকি করতে লাগলেন তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। তারপর একটু পরে আবার বলতেন, রাজা রাজা আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর, আমি কি অন্যায় না করেছি। এ দিয়ে বকাবকি করতে আবার বলতো, রাজা আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি কি অন্যায় না করেছি তোমাকে বকাবকি করে। আমি জানি সবাই আমাকে ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এই ছিল তাদের মধ্যে সম্পর্ক, নরেন্দ্রনাথ এবং স্বামী ব্রহ্মানন্দের সাথে এই ছিল আন্তরিক সম্পর্ক। আবার যখন তিনি বকাবকি করতেন, স্বামীজি খুব বকতেন তো, তখন আবার চুপ করে থাকতেন। স্বামীজি যখন চলে গেলেন, রামকৃষ্ণ মিশনের দায়িত্ব দিন দিন বাড়তে লাগলো রাজা মহারাজ বা রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষের উপর। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আধ্যাত্মিক দিকটি দেখতেন, স্বামী শারদানন্দজি মহারাজ প্রশাসনিক দিকটি দেখতেন, আমরা এর আগের দিন ক্লাসেও বলেছি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ভক্তদের আধ্যাত্মিক জ্ঞান দেওয়া, বিভিন্ন শাস্ত্রাদি আলোচনা, নবাগত যারা সাধু ব্রহ্মচারী তাদের আধ্যাত্মিক জীবন তৈরি করায় তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তিনি উত্তর ভারতের বিভিন্ন আশ্রমগুলোতে তিনি ঘুরতে শুরু করলেন। সেই আশ্রমগুলোতে থেকে
সেখানকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তিনি সচেষ্ট হলেন। সেখানকার সাধু এবং ভক্তদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা আদি তিনি করতেন। দীর্ঘদিন থেকে জপ ধ্যান করে সেখানকার আধ্যাত্মিক একটা পরিবেশ তিনি সৃষ্টি করে দিতেন। কাশী, প্রয়াগ, বৃন্দাবন ইত্যাদি স্থানে তিনি ঘুরে বেড়াতেন, দীর্ঘদিন থেকে সেখানকার আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। বিশেষত 1905 সালে কাশী, বর্তমান যে সেবাশ্রম, সেখানে যে নকশা, বাড়ির নকশা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তৈরি করেন, তারপর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের হাতে সেই কাশী সেবাশ্রমের শুরু হয়। তিনি কাশীতে গিয়ে দীর্ঘদিন থাকতেন। তারপর 1909 সালে বেঙ্গালোর আশ্রমের নবনির্মিত আশ্রম, সেখানে তিনি তার নেতৃত্বে গড়ে উঠে সেখানে তিনি গিয়ে দেখেন ভক্তরা রাম নাম সংকীর্তন করছেন। সেই রাম নাম সংকীর্তন দেখে তিনি সেখান থেকে আমাদের মঠ মিশনের বিভিন্ন স্থানে প্রচলন করেন। আমরা যে প্রতিদিন রাম নামে বসি, রাম নাম সংকীর্তন শুনি, তা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বেঙ্গালোর আশ্রমে প্রথম 1909 সালে গিয়ে দেখেন, তারপর তা আমাদের এই সমস্ত আশ্রমে শুরু করেন। ব্রহ্মানন্দজি মহারাজ সম্পর্কে একটি কথা বলতে গেলে, তার সম্পর্কে কোনো কথা আলোচনা করতে গেলে যে জিনিসটি আমাদের সর্বপ্রথম তার মনে পড়ে, তার একটি বিশাল অবদান ভুবনেশ্বর মঠ। ভুবনেশ্বর মঠ মহারাজের হাত ধরে তৈরি। তিনি বলতেন, ভুবনেশ্বর শিবক্ষেত্র, গুপ্ত কাশী। একটু সাধন ভজন করলে এখানে ফল পাওয়া যায়। তিনি আরও বলতেন, ছেলেরা সব সাধন ভজন করো, আমি দেখে আনন্দ পাব। এই ভুবনেশ্বর আশ্রম রাজা মহারাজের খুব প্রিয়, খুব প্রাণের জিনিস ছিল। তিনি যে কোনো জনকে মনের অবস্থা খুব উঁচুতে হঠাৎ করে তুলে দিতে পারতেন। ওনাদের এই সমস্ত আধ্যাত্মিক শক্তি ছিল। সেই সমস্ত শক্তি, ঠাকুরের তিনি অন্যতম সন্তান, মানসপুত্র। কারো মন হয়তো নিচে নেমে যাচ্ছে, আমাদের মন সবসময় উঁচু নিচু এমন বইতে থাকে। কারো মন হয়তো নিচে নেমে যাচ্ছে, তাদের মন তিনি হঠাৎ করে উপরে তুলে দিতে পারতেন। কাশীতে একবার কোনো কারণে কোনো ঘটনা নিয়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব চলছিল। তিনি সেখানে গিয়ে, সবাই ভাবল সঙ্গে প্রেসিডেন্ট আসেন, নানা ধরনের উপদেশ দিবেন, সব কিছু দেবেন সবাইকে, কিন্তু না, তিনি কিছুই বলেননি। তিনি গেলেন, গিয়ে নিজে জপ ধ্যানে বসে গেলেন, দীর্ঘক্ষণ ধরে জপ ধ্যান করলেন। তারপর কিছুদিন পরে দেখলেন যে সমস্ত সমস্যাগুলো ছিল, নিজে থেকে শুধু জপ ধ্যান করলেন, আর কাউকে কিছু বলেননি, সব সমস্যা মিটে গেল। ঠিক তেমনি একটি জিনিস আমরা পাই গিরিশচন্দ্র ঘোষের জীবনে। তিনি অসুস্থ। তিনি একদিন বলছেন রাজা মহারাজকে, দেখুন আমার মন আজকাল খুব খারাপ হচ্ছে। মানে সেই আধ্যাত্মিক যে ঠাকুর থাকতে বা পরবর্তী সময় যে আধ্যাত্মিক একটা ফিলিং হতো, অনুভব হতো, সেটা মনে হয় যেন দিন দিন হারিয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। তখন ব্রহ্মানন্দ মহারাজ খুব আশ্বাস দিয়ে বললেন, আরে ওটা ভাবছেন কেন? এটা তো মনের গতি, তো উপরে নিচে উঠবে, একবার উপরে যাবে একবার নিচে উঠবে, এটা তো স্বাভাবিক নিয়ম, ওই নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন? এই কথাটি বলার পরে বলে তো মহারাজ তো চলে এলেন। গিরিশচন্দ্র ঘোষের খুবই মনে শক্তি এলো, আনন্দ পেলেন, নতুন উদ্দীপনা পেলেন। তবে স্বাভাবিক দেখলেন উনি, সত্যি তার মন খুব উঁচুতে উঠে গেল। এই যে মহারাজ, তার মন যে এতটা নিচে নেমে গেছিল, নিজেকে শুষ্ক মনে হচ্ছিল, মানে কোনো কিছু আর ফিলিং করতে পারছেন না আগের মতো। কিন্তু রাজা মহারাজ তা অনেকটা উপরে তুলে দিলেন। তার সেই ক্ষমতা ছিল কারো মন উপরে তুলে দেওয়ার মতো। শুধু তাই নয়, তার সাহস এবং প্রত্যুৎপন্নমতি খুব ছিল, খুব সাহসী ছিলেন। একবার তিনি ঘুরছেন, সাথে ছিলেন স্বামী প্রভবানন্দজি মহারাজ এবং অন্য আরেকজন তাঁর শিষ্য। এমন সময় একটি ষাঁড় তার একদম পুরো সামনে এসে গেল, একদম পুরো তেড়ে আসছে। দেখে তার শিষ্যদ্বয় কী করলো, তাকে মহারাজকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি ছুটে যাবে। তখন মহারাজ দেখলেন যে আরে বিপদ আছে, ওরা যদি আমার সামনে আসে ওদেরকেও মারতে পারে,
শিষ্যদ্বয়দের রক্ষা করার জন্য মহারাজ তখন তাদের বলেন, হাত দিয়ে দেখিয়ে দিলেন দৃঢ়ভাবে, না না তোমরা দূরে সরে দাঁড়াও, দূরে সরে দাঁড়াও। তারপর তিনি সেখানে যেখানে ছিলেন সেখানে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। ষাঁড়টি মহারাজের কাছে এসে আবার ঘুরে চলে গেল। ঠিক তেমনি আরেকটি ঘটনা, ভুবনেশ্বরের জঙ্গলে একদিন তিনি হাঁটছেন, সাথে ছিলেন স্বামী অখিলেশ্বরানন্দজি মহারাজ এবং আরেকটি গৃহী ভক্ত। একটি বাঘ কি করলো, মহারাজের একদম সামনে এসে গেছে, প্রায় 100 ফুট মাত্র কাছে এসে গেছে। মহারাজ তখন তো চুপ হয়ে মহারাজ পুরো দাঁড়িয়ে গেলেন। আর তার যে দুজন সঙ্গী ছিল তারা তো ভয়ে কি হবে এখন। কিন্তু বাঘটি সেই মহারাজের একটু কাছে এসে কতক্ষণ চেয়ে তারপর আবার মাথাটা ঘুরে চলে গেল। এই ছিল মহারাজের আধ্যাত্মিক একটা দিক তো ছিলই, তারপর সাহস এবং তার শিষ্যদের রক্ষা করার জন্য যে তার যে প্রচেষ্টা, আন্তরিকতা, এই থেকে আমরা বুঝতে পারি। স্বামী বিবেকানন্দের শরীর চলে যাওয়ার পরে রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের উপর বিশাল একটা চাপ আসে। স্বাভাবিক, এতদিন রাজা মহারাজ সংঘের অধ্যক্ষ হলেও স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়ালি সব আগলে ছিলেন, স্বামীজির নামেই সবাই জানতো চিনত, তা স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু স্বামীজি চলে যাওয়ার পরে রাজা মহারাজের উপর সংঘের পুরো দায়িত্ব এলো। আর এদিকে যে জিনিসটি ঘটে গেল তা হলো 4 তারিখ স্বামীজির শরীর যায়, 4 জুলাই। 8 তারিখ স্বামী শারদানন্দজি মহারাজ এবং ব্রহ্মানন্দজি মহারাজের কাছে নিবেদিতা যান, সাথে ছিল ওকাকুরা। কেন গিয়েছেন? তিনি গিয়েছেন একটি কারণে, তাকে আরও বড় কাজ করতে হবে। তিনি রামকৃষ্ণ মিশনের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান নিবেদিতা। কিন্তু সেদিন সাথে ওকাকুরা থাকাতে নিবেদিতা কোনো কিছুই বলেননি। আবার 10 তারিখ যান। শারদানন্দজি মহারাজ এবং ব্রহ্মানন্দজি মহারাজের সাথে নিবেদিতা দীর্ঘক্ষণ আলোচনা হয়, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তারপরে একটি চিঠি লেখেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে নিবেদিতা। সেই চিঠির উত্তর দেন ব্রহ্মানন্দজি মহারাজ। তারপর নিবেদিতা সেই অমৃতবাজার পত্রিকায় লেখেন, এখন থেকে আমার কাজ স্বাধীন ও স্বতন্ত্র, মঠ কর্তৃপক্ষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেই এই কথাটি লিখল, সাথে সাথে তখনের নিন্দুকের দল রাজা মহারাজের উপর সব দায়িত্ব চাপাতে শুরু করল। স্বামীজির শরীর যাওয়ার সাথে সাথে নিবেদিতা কেন সরে পড়তে চাইছে? নিন্দুকদের সেই বুঝার ক্ষমতা হয়নি, তার জন্য রাজা মহারাজ কোনো দায়ী নয়। তিনি তার কাজের পরিধি আরও বাড়ানোর জন্য তিনি সঙ্গ থেকে যেতে চাইছিলেন। নিবেদিতা বলতেন, আমি স্বামীজির সাথে যতক্ষণ ঘুরেছি থেকেছি ততক্ষণ পর্যন্ত আমি দেখেছি, একটি কথাই শুনেছি। কি শুনেছি? পরাধীন ভারতের মানুষের দুঃখ দুর্দশার কথা। প্রতিটা মুহূর্তে আমি স্বামীজির সাথে সেই জিনিসটি আমি দেখেছি। কারণ নিবেদিতা স্বামীজির সাথে সারা ভারতবর্ষ ঘুরেছেন, বিদেশে বিভিন্ন তার ক্লাসে উপস্থিত ছিলেন। সব সময় তিনি একটি কথা তিনি শুনতেন, পরাধীন ভারতের দুঃখ দুর্দশার কথা। ভারতের সেই দুঃখ দুর্দশা কিভাবে দূর করা যায়, তার জন্য নিবেদিতার মনে সেই লেলিহান শিখা মনে হয় যেন খুবই প্রজ্বলিত হচ্ছিল। তার পক্ষে তখন সেই 10-12 জন মেয়েকে নিয়ে শুধু শিক্ষা দেবে, সেইটুকু ছোট্ট একটা গণ্ডির মধ্যে তার কর্মপরিধি আবদ্ধ হয়ে থাকবে, তা সম্ভব ছিল না। তাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে নিবেদিতার অভিভাবক রূপে স্বামী বিবেকানন্দই প্রতিষ্ঠিত করেছিলেন।
কি করে? স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলছেন, যখন আমি চলে যাব, আমার অবর্তমানে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি তাহলে সেই বৃদ্ধা লোকটির কাছেই যাবে। আমি আর অন্য কারো কাছে যাওয়ার কথা বলছি না, কারণ তার কোনো বিচার শক্তি কোনোদিন ভুল হয় না, তার সিদ্ধান্ত সব সঠিক। সেই রাজা মহারাজের কাছে যাওয়ার কথা তিনি তখন বলছেন। রাজা মহারাজের কাছে, কারণ স্বামীজি জানতেন তার অবর্তমানে রাজা মহারাজজি তাকে এই যে খাপ খোলা তরোয়ার, নিবেদিতা তো একটা ছোটোখাটো জিনিস ছিল না, তাকে রক্ষা করা, তার যে বিশাল কর্মপরিধি আরও বিস্তার করবে, স্বামীজি সব জানতেন। স্বামীজির দিকে চেয়ে তিনি তখন বসেছিলেন। কিন্তু নিন্দুকরা তখন কি বলতে শুরু করলো, যেহেতু তিনি রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ, তার জন্য তার উপর সব দোষ চাপাতে শুরু করলো। জেনে না শুনে নির্বোধের দলের মতো করে মানুষ তো সবসময় একটা কিছু পেলেই হুজুকে মারতে শুরু করে, শুধু একটা সুযোগের সন্ধানে থাকে, কোথায় একটা ভুল পাবে, বুঝুক না বুঝুকে হুয়া করে বলতে শুরু করলো। সেই তেমনি রাজা মহারাজের সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন ধরনের সংবাদপত্র বলতে শুরু করলো। কিন্তু রামকৃষ্ণ মিশনের যারা প্রকৃত ভক্ত, তারা খুবই কষ্ট পেতে শুরু করলো। কি হলো? একদিকে স্বামীজি চলে গেলেন, আবার কারণ রামকৃষ্ণ ঠাকুরের অবর্তমানে বা স্বামীজির অবর্তমানে সকলের আশা ছিল ঠাকুর এবং স্বামীজির মানসপুত্র এবং পুত্রী এই দুইজনেই রামকৃষ্ণ সংঘের ভাবধারাকে আরও সামনে অগ্রসর করে নিয়ে যাবে। কিন্তু দেখলেন স্বামীজি চলে গেলেন, অথচ সাথে সাথে নিবেদিতও চলে গেল। ভক্তরা খুবই ব্যথিত হলেন, খুবই চিন্তিত হলো। আর যারা সুযোগ সন্ধানী, তারা কি একটু উৎসাহ পেল। রামকৃষ্ণ মিশনের বিনাশের আশঙ্কায় তারা একটু উৎসাহিত হলো। কিন্তু আমরা দেখি তখন নিবেদিতা লেখনী ধরেন, নিবেদিতা তখন প্রতিবাদ করেন। তিনি বলছেন, আমি গভীর বেদনার সঙ্গে শুনছি কি রামকৃষ্ণ সংঘের আমি অধ্যক্ষ হয়েছি। নিবেদিতা লিখছেন, কিন্তু রামকৃষ্ণ কেন্দ্রের মূল কেন্দ্র হলো বেলুর মঠ, হাওড়া। সেই সঙ্গে নেতৃত্ব স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দের উপর ন্যস্ত, যাদের তুল্য আধ্যাত্মিক লোক আর নেই। নিবেদিতা তখন বলছেন, তাদের তুলনায় সেই আধ্যাত্মিক লোক নেই আর। তারা যে মাপের আধ্যাত্মিক মাপের মহাপুরুষ, এই যে বাস্তব চিত্র হলো, তাদের কতটা সম্মান করতেন নিবেদিতা। তখন রামকৃষ্ণ সংঘ থেকে সম্পর্ক ছিন্ন করলেও, আমরা একটু আগে বললাম রামকৃষ্ণ সংঘ থেকে কেন তিনি সম্পর্ক ছিন্ন করলেন, পরাধীন ভারতের দুঃখ দুর্দশা দূর করার জন্য। কারণ রামকৃষ্ণ মিশন সরাসরি কোনো রাজনৈতিক সাথে সম্পর্ক রাখেন না। সে ভারতের স্বাধীনতার জন্য সরাসরি আন্দোলনে রামকৃষ্ণ মিশন যোগ দিতে পারছিলেন না। কারণ বিশাল মহিরুহ, বিশাল যে রামকৃষ্ণ মিশন তৈরি হবে, সে যদি রামকৃষ্ণ মিশন যদি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে তার কাজের পরিধি সীমিত হয়ে যাবে। তাই নিবেদিতা সেই তার জন্য সঙ্গ ত্যাগ করলেন, সঙ্গের সাথে সম্পর্ক ছড়ালেন। কিন্তু বাস্তবিক তার যে সম্পর্ক ছিল ব্রহ্মানন্দজি মহারাজ এবং নিবেদিতার মধ্যে, তা সাধারণ মানুষের তখনকার অনেকেরই জানা ছিল না। 1902 সালে নিবেদিতা যখন অসুস্থ হন, তখন ব্রহ্মানন্দজি মহারাজ আসেন, স্বামী শারদানন্দজি মহারাজ আসেন নিবেদিতাকে দেখতে এসে তার পথ্য এবং খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে যান, তাকে দেখেন। কারণ অভিভাবক তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজই ছিলেন, স্বামীজি নিজে স্বয়ং দিয়ে গেছেন তার অভিভাবকের দায়িত্ব। আবার স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যখন অসুস্থ হন 1904 সালে বেলুর মঠে, তখন নিবেদিতা যান। নিবেদিতা সেখানে গিয়ে তাকে দেখে আসেন। তিনি বলছেন, আমি গিয়ে আসল ব্রহ্মানন্দজি মহারাজের দর্শন করে এলাম। তিনি বারান্দায় বসে আছেন, তার সাথে যখন কথা বলছি তখন মনে হচ্ছে যেন স্বামীজি সামনে বসে আছেন, স্বামীজির সাথে আমি কথা বলছি। এই ছিল তাদের দুইজনের মধ্যে বাস্তব সম্পর্ক। আর কিন্তু বাইরে থেকে একরকম মানুষের মনে হলো, তা কিন্তু সাধারণ মানুষ তখন বুঝতে পারছিল না। রামকৃষ্ণ মিশনের সাথে সম্পর্ক ছিন্ন করার পরেও নিবেদিতা মাঝে মাঝে বেলুর মঠে যেতেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে নানা ধরনের উপদেশ আদি নিতেন। বহুবার তিনি সেই প্রশ্নটি তুলেন, তিনি
যে রামকৃষ্ণ মিশনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তা ঠিক করেছেন কি ভুল করেছেন, এই প্রসঙ্গ তোলেন। তখন ব্রহ্মানন্দজি মহারাজ চুপ হয়ে যেতেন। চুপ হয়ে তিনি গভীর ধ্যানে বসে যেতেন, গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। কোনো উত্তর সাধারণত তিনি দিতেন না। নিবেদিতাও তো যে সে লোক নয়, স্বামী বিবেকানন্দের মানসপুত্রী। তিনি সেই ব্রহ্মানন্দজি মহারাজের উচ্চ আধ্যাত্মিক অবস্থা দেখে তিনিও তখন চুপ হয়ে যেতেন, আর বেশি কথা বলতেন না। তখন নিবেদিতাও স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সামনে ধীরে ধীরে শান্ত হয়ে পড়তেন। সেই শান্ত হয়ে নিজেও তখন গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আর স্বামী আর ভগিনী নিবেদিতা দুইজনেই ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তাদের যে কথাটি আলোচনা হচ্ছিল তা পুরো অন্যদিকে মোড় নিয়ে নিল। একদিন এই প্রসঙ্গে তবে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মুখ খুলেছিলেন। নিবেদিতাকে তিনি বলছিলেন, তুমি যে কাজ করেছো বেশ করেছো মা, বেশ কাজ করেছো। তোমার সহযাত্রীরা অনেকেই তোমার মন ভেঙে দিতে চাইবে, বলবে তোমার এ কাজ রামকৃষ্ণ বা বিবেকানন্দের কাজ নয়, তাদের কথায় কান দিও না। সমস্ত জগৎ তোমার বিরুদ্ধে দাঁড়ালেও তুমি যা ঠিক মনে করেছ তাই করবে। তার মানে সম্মতি ছিল, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সম্মতি ছিল সে আরও বড় কাজ করুক, পরাধীন ভারতের দুঃখ দুর্দশা দূর করুক। আমরা দেখতে পাবো, দেখতে দেখতে 1922 সাল এসে গেল। শিবরাত্রি তিনি বলরাম মন্দিরে থেকে পালন করলেন। তারপর বেলুর মঠে গেলেন। বেলুর মঠে গিয়ে ঠাকুরের জন্মোৎসব, ঠাকুরের তিথি পূজা, ঠাকুরের জন্মোৎসব ইত্যাদি মহা সমারোহে পালন করলেন। তারপর তিনি আবার বলরাম মন্দিরে ফিরে এলেন। তিনি যেই ঘরটি থাকতেন, খুব ছোট একটি ঘর থাকতেন, আমরা সবাই জানি সেই ছোট ঘরটিতে থাকতেন। কিন্তু তিনি দিন দিন খুব অসুস্থ হয়ে পড়ছেন। তাকে একটি হলঘর, বর্তমান যে হলঘরটি আছে সেই হলঘরটিতে আনা হলো। যখন সেবকরা নিয়ে আসছে, তখন তিনি খুবই অসুস্থ, বিসূচিকা রোগে আক্রান্ত। সেবকদের মনে জোর দেওয়ার জন্য, সেবকরা খুবই চিন্তিত, তাদের মনে জোর দেওয়ার জন্য তিনি বলছেন, মরা হাতি লাখ টাকা, ওরে মরা হাতি লাখ টাকা, মানে নিজের কথা বলছেন, আমি মরে গেলেও আমি লাখ টাকা, এটা মনে জোর দেওয়ার জন্য। উনি সবসময় একটা আনন্দ ফুর্তি মাঝে মাঝেই, সবসময় যে করতেন তা নয়, সবসময় তো আধ্যাত্মিক জগতে ডুবে থাকতেন, মাঝে মাঝে কিন্তু তার ফাঁকে ফাঁকে একটু মজা করতেন। এই যে মজা ঠাটকারা এগুলো আর কি, এগুলো করতে উনি ভালোবাসতেন। তখন সেবকদের সব দুঃখ একটুর জন্য হলো যেন মুছে গেল, সবাই আবার একটু হেসে উঠতে বাধ্য হলো, তাদের মনের দুঃখ একটু কমে গেল। শনিবার 8 এপ্রিল 1922 সাল মহারাজ সকলকে বলছে ডেকে, ভয় পেও না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাবারা যে যেখানে আছো তোমাদের সকলের কল্যাণ হোক। মহাপুরুষ সকলের কল্যাণ কামনা করেন, তাদের অন্তিম যাত্রার সময় তাদের সন্তানদের মঙ্গল কামনা করে, তারপর তাদের শুভ চিন্তা করে তারা ইহজগৎ থেকে বিদায় নেন। আমরা প্রত্যেক মহাপুরুষের জীবনে আমরা তা দেখতে পাই। তারপর একটু নীরব থেকে গেলেন। তারপর তিনি বলছেন, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণের কৃষ্ণটি চাই আমি। যেহেতু তিনি ব্রজের রাখাল, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই আমি। ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙ্গুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব। ঝুম 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 কৃষ্ণ এসেছে। কৃষ্ণ কৃষ্ণ তোরা দেখতে পাচ্ছিস নে, তোদের চোখ নেই। আহা কি সুন্দর আমার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এই কষ্টের কৃষ্ণ নয়। এবার খেলা শেষ হলো। দেখো দেখো কচি ছেলে আমার গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, আয় চলে আয়। 10 এপ্রিল রাত্রি 8:45 শ্রীরামকৃষ্ণের কোলে আশ্রয় নিলেন
ব্রজের রাখাল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।